প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি 21 রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, মার্কিন রাজনীতির ইতিহাসে ঘটে গেল নজিরবিহীন এক ঘটনা। ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলায় ক্যাপিটাল হিলে হামলা করেছে তারা এবং 4 জন নিহত হয়েছে। মূলত ট্রাম্পের উস্কানিতেই এই হামলা ঘটনা ঘটে। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে এই নজিরবিহীন এই ঘটনার ফলে মার্কিন রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে, মার্কিন রাজনীতির ভবিষ্যৎকে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি মার্কিন গণতন্ত্রের ভবিষ্যৎ। আমাদের আজকের অতিথি আমাদের স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আনিস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালির রহমান। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি জার্নালিজম কমিউনিকেশনসের অধ্যাপক ডক্টর শফিকুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনাটা শুরু করতে চাই স্টুডিও থেকেই। আনিস আলমগীর, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। নিশ্চয়ই যে ঘটনাটি ঘটল, বিশ্ববাসী হতবাক। এটি গণতন্ত্রের জন্য একটি কালো দিন। আপনার বিশ্লেষণ জানবো। কোনো সন্দেহ নেই এটা যে গণতন্ত্রের জন্য কালো দিন, কারণ আমেরিকান এই রাজনৈতিক নেতারাও বিশেষ করে আজকে যে সিনেট অধিবেশনে যে সভাপতিত্ব করলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, উনি নিজেও বলেছেন যে ডার্ক ডে ফর আমেরিকা। সো আমি এটা কালকে রাত থেকে দেখছিলাম যে আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল যেভাবে সমাবেশ করছিল, যেভাবে এগিয়ে যাচ্ছিল, যে তারা এত উগ্রভাবে সমাবেশ। আপনি যেটা শুরুতে বলছিলেন, ওরা কিন্তু একটা হিউজ গ্যাদারিং করেছে। এত বড় গ্যাদারিংও ওদের সাধারণত কম হয়। এটা উপর থেকে যে দৃশ্যটা দেখা যায় সেটা এত হিউজ ছিল, শান্তই ছিল। একটা সময় তারা মানে যখন বলা হলো যে তাদের ক্যাপিটালের দিকে তোমরা অগ্রসর হও, তখনই এই উগ্রতাটা শুরু হয়। একজন কি চেহারায় আপনি দেখেন, কি ধরনের ড্রেস পরে আসছে, একজন নিয়ে যাচ্ছে পোডিয়াম টেনে নিচ্ছে, একজন ভিতরে ঢুকে আপনার কংগ্রেস ইয়েদের আপনার যে ইয়ে ছিল স্পিকার, তার রুমে বসছে, আরেকজন সিনেটর চেয়ারে বসছে। মহাকাণ্ড একটা ঘটনা যে সিনেটরদের সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেতে হচ্ছে। আমি এটা অবিশ্বাসী ছিল আমার কাছে, যে তাহলে এই যে ক্যাপিটলে যে ইয়েটা ছিল, ভবনের যে নিরাপত্তা ছিল, এটা এত ঠুনকো, এই যে পুলিশকে ফেলে দিয়ে তারা ভিতরে চলে যাচ্ছে এবং এরকম একটা ঘটনা যে ঘটতে যাচ্ছে সেটা তো তারা জানে, তারপরও তারা কেন এত নিরাপত্তাটা নিল না? এটা একটা বড় কোয়েশ্চেন ছিল। আপনি নিশ্চয় খেয়াল করেছেন, তারা যখন চেম্বারের ঢুকতে চাচ্ছিল, দরজা ভাঙছিল, গ্লাস ভাঙছিল, উকি দিচ্ছিল, ওইখানে মুখোমুখি এপাশে 5 জন লোক আর এপাশে সিকিউরিটির লোকজন, গোলাগুলির মুহূর্ত। তারপরে এই দৃশ্যগুলো যে কংগ্রেসম্যানগুলা যারা ইয়ে ছিল, সংসদ বলবো যারা, তারা ফ্লোরে বা নিজের চেয়ারের নিচে লুকাচ্ছিল। তার মহিলারা যারা ছিল তারা বেশিরভাগই, মানে আমি একজনের লেখাতে পড়ছিলাম যে ওরা বেশিরভাগই বিপদে পড়েছিল। স্বাভাবিকভাবে আজকে একটা বিশেষ দিন, তারা ভালো ভালো ড্রেস পরে এসেছিল, হাই হিল পরা ছিল, তাদের জন্য এক ধরনের বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল। সবগুলো নিয়ে এত ভীতিকর পরিস্থিতি, আমার তো মনে হয় সারা ওয়ার্ল্ডে এরকম, আমেরিকার মতো একটা দেশে কেউ তো চিন্তা করেই নেই। সারা ওয়ার্ল্ডেও কিন্তু এটা কারো দেশে সংসদ ভবনে ঢুকে এভাবে সংসদ ভবনের সাংসদরা মারামারি করেছে, এরকম বহু নজির আছে, কিন্তু বাইরের লোক ঢুকে এভাবে মারা, এই যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে ভূমিকা, আমরা ভাবছিলাম যে তিনি ফলাফল মেনে নেবেন, তিনি অভিনন্দন জানাবেন, মানে এতটা যে পাগলামি করবেন, এতটা উন্মাদ হবেন, এটা এখনো তো উনি উন্মাদ আছেন। এখনো দেখেন সবাই এটা নিন্দা করছেন, সে কিন্তু নিন্দা করে নাই। সে বলছে ভেরি গুড জব না, দুটো শব্দ বলছিল, যে উই লাভ ইউ। হ্যাঁ, ওই আরেকটা শব্দ বলছে, আমার ঠিক মনে পড়ছে না। দুইটাই কিন্তু একটা অগণতান্ত্রিক শব্দ, এদেরকে লাভ করা এবং ইউ জব ইজ ভেরি স্পেশাল। জবটা ওরা ইউ আর ভেরি স্পেশাল, উই লাভ ইউ। এই যখন এরকম দাঙ্গাবাজদের কেউ বলে উই লাভ ইউ এবং ইউ আর ভেরি স্পেশাল,
তার মানে হচ্ছে যে এর ইন্ধনে তার পুরোটাই মত আছে। এখনো সে বলছে যে আমি ইলেকশন তো মানছি না, বাট আমার পর অর্ডার যেহেতু জারি হয়েছে, আদিষ্ট হইয়া আমি ক্ষমতা হস্তান্তর করব। ক্ষমতা হস্তান্তর সে নিজে কিভাবে করবে সেটাও ঠিক না। মানে বলা এখনো হচ্ছে পর্যন্ত ওই বিশ্বাসের জায়গাটা নেই যে আসলে ক্ষমতা হস্তান্তরটা না, ক্ষমতা হস্তান্তর করতে সে বাধ্য, নতুবা তার অন্য বিপদ হবে। ক্ষমতা সে হস্তান্তর করবে, কিন্তু ডিসেন্ট ওয়েতে করছে না, সে অফিসিয়ালি ছেড়ে দিয়ে যাবে যেভাবে অন্যান্যরা করতো ও সেরকম করে করছে না। এখানে বিশেষ কোনো পরিস্থিতি, এরকম বোধহয় 2-1 বার হয়েছিল যে বিশেষ কোনো পরিস্থিতিতে আপনি অসুস্থ, আপনি যেতে পারছেন না, বা আপনার ওয়াইফ অসমর্থ। বা অন্য কেউ দিয়েছে, সেই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় তখন হস্তান্তরে আমি যাব না, ঠিক আছে, কিন্তু সে নিজে হস্তান্তর করবে না, এটা আদিষ্ট হয়ে অফিসিয়ালি এটা করে দেবে, এরকম একটা কথা বলেছে সে। সে সর্বশেষ যে টুইট করেছে, সে তো নিজে টুইটার তো তার বন্ধ হয়ে গেছে, তার যে সোশ্যাল মিডিয়া যে দেখতো সেই এই ঘোষণাটা দিয়েছে। এটা সকালবেলা, আজকে বৃহস্পতিবার, আজকে তো না, এখন তো শুক্রবার হয়ে গেছে, ওদের বৃহস্পতিবার সকালবেলা সেই অ্যানাউন্সমেন্টটা সে দিয়েছে যে হ্যাঁ আমি এটা মেনে নিচ্ছি, যখন বাইডেনকে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করলো। জয়ী বলবো না, আমরা অনুমোদন দিল আর কি, যে তুমি 20 তারিখ শপথ নেবে, এবং এটা এটা তাকে অনুমোদন দেওয়া, কংগ্রেসের একটা অনুমোদন নেওয়া, যেটা আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার পরে বলছে যে হ্যাঁ আমরা এখন, আমার আর কোনো নেই, আমি এটা নিচ্ছি, কিন্তু আমি এই সংগ্রাম চালিয়ে যাব। আমাদের সঙ্গে এটা বলছে যে আমাদের এই সংগ্রাম এখন মাত্র শুরু হলো, ওর যে এই সংগ্রাম নাকি আরো চলবে, এটা মাত্র শুরু হলো। সো সার্বিকভাবে আপনি যেটা বলছিলেন যে এটা তো খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা। হোল আমেরিকান টকশো হোস্টরা আজকে এত উত্তেজিত, তার ছেলেও তার কয়েকদিন এর আগের দিন এত বাজে বাজে বক্তৃতা দিয়েছে, বাপ ছেলে দুইজনের উপর। সারা দেশের কিছু উগ্র লোক ছাড়া ওভারঅল পলিটিশিয়ানরা, ইভেন রিপাবলিকানরাও এটা নিয়ে খুব নিন্দার ঝড় বয়ে নিন্দার যাচ্ছে। ঝড় বয়ে দিয়েছে। আপনার কাছে আসবো, আবার আমি যেতে চাই ওয়ালিউর রহমানের কাছে। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে যারা গণতন্ত্রের শিক্ষা দেয় বা বিভিন্ন গণতন্ত্রের বড় ক্যাম্পেনার, সেই মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের ঘটনা, এরকম নজিরবিহীন ঘটনা এর আগে 206 বছর আগে এরকম একটি ঘটনা ঘটেছিল, বাট সেটি যুক্তরাজ্যের সঙ্গে যুদ্ধের সময়। এই যে মার্কিনিরাই তাদের সংসদে আঘাত করলো, সংসদে হামলা চালালো, আপনি স্যার এই বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ করবেন? এটা আনপ্রেসিডেন্টেড। যখন প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন হলেন, তখন তাকে বলা হলো যে আপনি রাজা হতে চান না আপনি প্রেসিডেন্ট হতে চান। তো তার উত্তরটা ছিল খুব সুন্দর, যে দেখো আমরা তো যুদ্ধ করলাম রাজার বিরুদ্ধে, আমরা যুদ্ধ করলাম রাজার বিরুদ্ধে, আমি রাজা কেন হব? এটা হবে রিপাবলিক অফ ইউনাইটেড স্টেটস আমেরিকা, ইটস এ রিপাবলিক। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আজকে আমরা যেটা দেখলাম, এটা অভূতপূর্ব এবং এটা অস্বাভাবিক। এবং আপনি আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, হি ইজ রাইট, যে এত বছর আগে ঘটনাটা ঘটেছিল। আর প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের সময় কিছু একটা সমস্যা হয়েছিল, কিন্তু এরকম আকারে না। এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, যে ট্রাম্পের ব্যাপারে দুটো জিনিস আমাদের আলোচনায় আনতে হবে, তাহলে আমরা বোধহয় ব্যাপারটা বুঝবো, এতটা অবাক আমরা হব না। এক নম্বর হলো যে তিনি একজন আল্ট্রা রাইটিস্ট, এবং আমেরিকা ফার্স্ট এবং আল্ট্রা রাইটিস্টের নামে তিনি কতগুলো কাজ করেছেন। পুতিন became his best friend, Mr. Putin. He had this fellow in North Korea, his best friend. Then the Philippines president is his best friend. Erdogan is his best friend. Then the Hungarian prime minister is number one friend. Now you see, এই যে তার একটা চারিত্রিক বৈশিষ্ট্যটা, তার ফলে হচ্ছে কি যে তিনি তার যে বন্ধুরা অ্যালায়েন্সেস যেগুলো ছিল, ট্র্যাডিশনাল অ্যালায়েন্স, যেটা দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে সকল ওয়াশিংটন এগ্রিমেন্ট আমরা বলি, যার ফলে IMF হলো, ওয়ার্ল্ড ব্যাংক হলো, ADB হলো, দেন পরবর্তীতে তারই ধারাবাহিকতায় যেটা হলো সেটা হচ্ছে
ডব্লিউটিও। তো তিনি সবের বিরুদ্ধে, এবং তার বড় কারণটা হচ্ছে তার 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 কথা ছিল যে এটা আমেরিকা ফার্স্ট, এবং এই দিক দিয়ে তিনি যে কোনো কে, কোনো দেশকে বা কোনো আদর্শকে তিনি ফলো করেছেন, সেটা হলো একটি আদর্শ তিনি ফলো করেছেন, সেটা হলো যে আমি আমি রাষ্ট্র চালাবো, আমি প্রেসিডেন্ট হয়েছি এবং আমি আবার প্রেসিডেন্ট হব। ওই যে বললাম যে যখন ওয়াশিংটনকে বলা হলো যে তুমি কি রাজা হবে না তুমি প্রেসিডেন্ট হবে, তো আমি তো প্রেসিডেন্ট হব, বাট সি ট্রাম্প ওয়াজ বিহেভিং অ্যাজ ইফ হি ইজ এ কিং অফ ইউনাইটেড স্টেটস আমেরিকা। এটা একটা আনপ্রেসিডেন্টেড, এবং এই পরিপ্রেক্ষিতে একটি কথা আমাদের জানতে হবে যে how was the response of the alliance friends? Boris Johnson expressed regret. Then সবচেয়ে ভালো বলেছে অ্যাঞ্জেলা মার্কেলও এটাকে দুঃখ প্রকাশ করেছেন। সো ইজ আদার কান্ট্রি নাও, একমাত্র চায়না এখনো রেসপন্স করেছে বলে আমার জানা নেই, হয়তো আপনারা জানতে পারেন। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, তারা নিন্দা করেছে এটা, এবং তারা ঠিক ট্রাম্পকে তারা কোনো রকম সমালোচনা করেনি, কারণ দে আর ভেরি ভেরি গুড ফ্রেন্ডস। যে জিনিসটা হচ্ছে যে প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন যে হোয়াট হ্যাজ হ্যাপেন দেয়ার ইন দ্য ক্যাপিটাল ইজ রিগ্রেটেবল, বাট দিস ইনসিডেন্ট, in spite of the incident, American democracy will remain American democracy. এখানে যেহেতু তার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কারোরই ভালো না, নেটোর যতগুলো রাষ্ট্র আছে ট্রাম্পের সম্পর্ক তাদের সঙ্গে সবার সঙ্গে খারাপ। কাজে এই প্রেক্ষিতে আমাদের দেখতে গেলে বলতে হবে যে ট্রাম্প হ্যাড আদার ইন্টেনশনস, এবং সেই ইন্টেনশনটা ছিল কি, যে তিনি থাকবেন। এবং এই জন্যে আপনার মনে আছে যে এই 4 দিন আগে, যে এটাও আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব, যে 9 ডিফেন্স সেক্রেটারিজ, ফর্মার রিটায়ার্ড, রিপাবলিকানস এবং ডেমোক্র্যাটস বোথ, দে কেম ইনটু দ্য পিকচার, এবং তারা একটা খুব শক্ত বিবৃতি দিয়েছে। বিবৃতিটার উদ্দেশ্য হচ্ছে যে তুমি, আমরা জানতে, এটা বলেনি তারা, বাট উই নো, আপনারা জানবেন যে হি ওয়ান্টেড টু ইউজ দ্য আর্মি টু রিটেন হিজ পাওয়ার। এটা তারা জানতে পেরেছে, পেন্টাগন জানতো এটা। আপনি খেয়াল করবেন যে শেষের দিকে, বিফোর দিস থিংস ওয়ার হ্যাপেনিং, বিফোর জর্জিয়ান ইলেকশন or Georgian debacle by the Republicans, আপনার President-elect Biden and his company তারা ভালো সহযোগিতা পাচ্ছিল না পেন্টাগন থেকে, যেটা খুবই স্বাভাবিক। ইন্টারন্যাশনাল ন্যাশনাল সিকিউরিটি ব্যাপারে পেন্টাগনের সাথে সম্পর্কটা অত্যন্ত সবসময় হয়ে আসছে এটা। তো ওই সময় তাদের একটা কি বলে আপনার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলছিল, যেটা এরা জানতে পেরেছে। The 9 defense secretaries, they warned Donald Trump in no uncertain terms, do not try to do anything that will go against our democratic norms and democratic principles. এই কথাটার উদ্দেশ্য হলো ওই যে তুমি এমন কিছু করবে না, তোমাকে খবরদারি দিল যে তুমি ডিফেন্স ফোর্সকে তুমি ব্যবহার করবে না, কোনোভাবেই করবে না, এবং সেটা গ্রহণ করা হবে না। তো কাজে এর পরে ট্রাম্প সাহেব, এই যেটা আপনারা বলছিলেন যে এত লোক ওখানে কারা, হু আর দে আল্ট্রা ন্যাশনালিস্ট, তাদেরকে উনি লালন পালন করেন। এবং ঠিক যখন কালকে বসবে, কংগ্রেস বসবে, তার কিছুক্ষণ আগে, ঘন্টা দুয়েক আগে আপনারা খেয়াল করেছেন যে ওই ক্যাপিটাল ওই পিছনের দিকে বিরাট জায়গা আছে, সেখানে একটা বড় মিটিং করেছেন। সে মিটিংয়ে কে বললো? মিটিংয়ে ট্রাম্প সাহেবের ছোট ভাই, ছেলে বলল, আর আরেকটা আছে যে আমাদের so-called helper or assistant, legal advisor of Trump, former prosecutor of New York, সে ছিল, আর ট্রাম্প নিজেও বলল। তো এই যে উত্তেজনামূলক কথাবার্তা তারা বলেছে, এবং এর ভিতরে কথাবার্তার ভিতরে একটা ইঙ্গিত ছিল যে তোমরা যাও, তোমরা থাকবে,
এবং তোমরা ইনশিওর করবে যেন সবকিছু ঠিকঠাক থাকে, মিনিং যে আই উইল বিকাম দি প্রেসিডেন্ট, আই উইল রিমেইন দি প্রেসিডেন্ট। যদি আমি প্রেসিডেন্ট ভালোভাবে না হতে পারি, তাহলে তোমরা এটাকে তোমরা যে আলোচনা হচ্ছে, যেখানে যে ভোটগুলো এসছে, রেজিস্ট্রেশনগুলো এসছে, সেটাকে যেন সিনেটে গৃহীত, কংগ্রেসে যেন গৃহীত না হতে পারে। সেই জন্যই এই যে অ্যাটাক অন ক্যাপিটাল, আপনারা ঠিকই বলেছেন, আনপ্রেসিডেন্টেড। এবং একজন বললেন যে মারামারি হয় সিনেটে, অ্যাবসলিউটলি রাইট, বা পার্লামেন্টে মারামারি হয়, হ্যাঁ, কাগজ ছোড়াছুড়ি হয়, ফাইল ছোড়াছুড়ি হয়, সেটা সংসদ সদস্যদের মধ্যেই। কিন্তু এই যে এরকম এইভাবে আনপ্রেসিডেন্ট যে হামলা চালানো, এটা ন্যাক্কারজনক। স্যার, আপনার কাছে আসবো। স্যার, আমরা একটু ডক্টর শফিকুর রহমানের কথা শুনে আসতে চাই। ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে জানবো যে মার্কিন সমাজে যে ঘটনাটি ঘটলো, এর প্রভাবটা আসলে মার্কিন সমাজে কি? খুবই দুঃখজনক। এরকম পরিবেশ, গণতন্ত্রের এরকম একটা চ্যালেঞ্জ। আমেরিকা সারা বিশ্বে গণতন্ত্রের লিডার, সারা ছোট ছোট দেশকে, অন্যান্য দেশকে, ভিয়েতনামের সময়, অন্যান্য সময় তারা যুদ্ধে গেছে, জীবন দিয়েছে, তারা টাকা পয়সা ব্যবহার করেছে, তাদের বিভিন্ন রকম যত রকম শক্তি রয়েছে তারা ব্যবহার করেছে গণতন্ত্রের জন্য। কিন্তু এটা এত বড় দুঃখজনক, আমি এই দেশে 43 বছর আছি, এই রকম প্রেসিডেন্ট, এই রকম একজন ব্যক্তি যে পাওয়ারে যেতে পারে, বা পাওয়ারে গেলে, আমরা তো আগে জানতাম না ওইভাবে, এখন আস্তে আস্তে যেটুকু জানতে পারছি যে এত নিম্নমানের, এত ইরেশনাল পার্সন, যার সাথে রিয়ালিটির, বাস্তবতার কোনো সম্পর্ক নাই, এই রকম একজন ব্যক্তি, যার আমি এখানে যেটা বিশেষ এমফাসাইজ করব সেটা হচ্ছে যে আমেরিকান সোসাইটি কিন্তু ট্রাম্প নয়, আমেরিকান কালচার কিন্তু ট্রাম্প নয়। ট্রাম্পের আমরা কালকে এই যে ঘটনাটি ঘটলো বাইরে 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 মানে বিশ্বে অন্যান্য দেশে চিত্রটা, অন্যান্য দেশের সামনে চিত্রটা তো এরকমই, যে মার্কিন সোসাইটি হয়তো এমন, মার্কিন সমাজটাই হয়তো এমন। সেটাই আমি বলতে চাচ্ছি যে মার্কিন সমাজ এরকম নয়। কারণ আমি একটু পরে বলবো রিপাবলিকান পার্টি কিভাবে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে যাচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কিন্তু তার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ব্যক্তি ট্রাম্প, ব্যবসায়ী ট্রাম্প, আর পলিটিশিয়ান ট্রাম্প, আর প্রেসিডেন্ট ট্রাম্প, ওনার একটা মাল্টিপল পার্সোনালিটি আমরা দেখতে পাই এখানে। উনি বাসায় কোনো সময় বাচ্চাদের, শিশুদের আদর করেন না। উনি মা বাবার সাথে, ছেলেদের সাথে, মানে ফ্যামিলি হিসেবে, বাবা হিসেবে আমরা কখনো অফিসিয়ালি কোনো ছবিতে দেখিনি যে উনি কোনো শিশুকে আদর করছেন, কোনো মানে ভাই বোন আত্মীয় স্বজনের কাছে তার ভাই তার বিরুদ্ধে, তার বোন তার বিরুদ্ধে, তার ভাইয়ের মেয়েরা বিরুদ্ধে, একটা অস্বাভাবিক একটা পার্সোনালিটি আমরা তার ভেতরে দেখতে পাই। এখন তার যদি আমরা রাজনীতি বিশ্লেষণ করতে যাই, এটা আমি ব্যক্তিগত পার্সোনালিটি হিসেবে বলছি, এবং এটা আমি আরেকটা জিনিস অ্যাড করি এখানে, সেটা হচ্ছে যে আমেরিকার সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, মনস্তাত্ত্বিক যে প্রফেশনাল লোকজন রয়েছে, সাইকিয়াট্রিস্টরা রয়েছে, তারা 3 বছর আগে একটা কনফারেন্স হয়েছে, তার উপরে আলোচনা হয়েছে, তার উপরে যে ওনার মানসিকতা এবং কি অবস্থায় উনি আছেন। এটা নিয়ে বিশ্লেষণ করে অনেকে বলেছেন যে উনি প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্য নয়, কারণ উনি বাস্তবতার সাথে, রিজনের সাথে, যুক্তির সাথে কোনো সম্পর্ক খুঁজে পান না। উনি ইমোশন দিয়ে নিজের ব্যক্তির প্রয়োজন এবং তার নিজের ব্যক্তি প্রয়োজন ছাড়া পৃথিবীতে আর কিছু তিনি বোঝেন না। আপনি যদি তার বন্ধু বান্ধব দেখেন, বা যারা আমরা আমেরিকার ভেতরে যার বন্ধু বান্ধব রয়েছে এবং আমেরিকার বাইরে যারা রয়েছে, যদি আমরা রাশিয়ান প্রেসিডেন্টকে দেখি, আমরা টার্কির প্রেসিডেন্টকে দেখি,
আমরা নর্থ কোরিয়ার প্রেসিডেন্টকে দেখি, আমরা ফিলিপিন্সের প্রেসিডেন্টকে দেখি, আমরা মানে যে কজন মানে সবার চারিত্রিক বৈশিষ্ট্য একই রকম, একই রকম, সবই রকম, এবং তাদের যে তারা কোনো ডেমোক্রেসিটাকে ব্যবহার করে কিন্তু ডেমোক্রেসিতে বিশ্বাস করে না। ট্রাম্প এই রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন যেরকম করেছেন, উনি এখন থেকে কত 36 পর্যন্ত 16 বছর আরো থাকার একটা ব্যবস্থা করে নিয়েছেন। তো আমরা নর্থ কোরিয়ার কিমকে জানি, আমরা অন্যদের, এই যে একটা পার্সোনালিটি, উনি ভেবেছেন যে প্রেসিডেন্টের কাজ কি, প্রেসিডেন্ট কে, রাজনীতির লিডার কে, নির্বাচিত লিডার কি হবে, কি দায়িত্ব তার, এ সম্পর্কে তার কোনো পরিষ্কার ধারণা নেই। এখানে জন বোল্টন, তার যে অ্যাডভাইজার ছিলেন, সিকিউরিটি অ্যাডভাইজার, উনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ওনার নিজের পজিশনও জানেন না, উনি কনস্টিটিউশন পড়েছেন কিনা জানেন না, আমরা জানি না। যদি উনি কনস্টিটিউশন পড়ে থাকেন, উনি বুঝেছেন কিনা আমি জানি না, মানে যদি কিছু বুঝেও থাকেন উনি করবেন কিনা আমরা জানি না। তার মানে হচ্ছে যে এই যে ছোট্ট কনস্টিটিউশন, আমেরিকান কনস্টিটিউশন কিন্তু বেশি বড় না, একটা ছোট্ট কনস্টিটিউশন, অল্প, কিন্তু এর ভেতরে সবকিছু ইন্টারপ্রিটেশন এবং জুডিশিয়াল অ্যানালাইসিস এর উপরে নির্ভর করে আমাদের আইন কানুনগুলো। কাজে আমেরিকার যে আমরা দেখেছি যে 64টা কেস ট্রাম্পের বিরুদ্ধে হয়েছে শুধু এই ইলেকশন সম্পর্কে, ট্রাম্পের সাথে নিয়েছে, এবং উনি একটাই ঠিক জেতেন নাই, ওটা বলেছে যে উনি সুপ্রিম কোর্টে যেতে পারেন, এটা নিয়ে এগোতে পারেন অন্য কিছু নিয়ে, এবং সুপ্রিম কোর্টে যাওয়ার সাথে সাথে আমরা দেখেছি যে ওটাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে যে আমরা এই কেস এখানে নিতে পারি না, এটা স্টেটের ব্যাপার। স্টেটের সুপ্রিম কোর্ট যেটা বলেছে, এটা আমি পেনসিলভেনিয়ার কথা বলছি, যে স্টেট সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা মানে সিদ্ধান্ত পরিপক্ক থাকবে। এখন আমি যেটা আরেকটা পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে রিপাবলিকান পার্টি, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। রিপাবলিকান পার্টির এখনকার অবস্থা, ইতিহাসে কি ছিল, এখনকার কি অবস্থা, ভবিষ্যতে কি হবে, এটা আমাদের মানে আমেরিকান দেশের জন্য একটা বড় রকম সংশয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আমরা আগের থেকেই জানি, কারণ আমেরিকান ইলেকশনে আগের থেকেই আমরা এই মাইক পেন্স কিছু বলেননি, কিন্তু সরাসরি প্রেসিডেন্টকে 2-4 জায়গায় ছাড়া খুব একটা, তার ভাইস প্রেসিডেন্ট উনি, কিন্তু সরাসরি ভাবে প্রেসিডেন্টের মতন, মানে প্রেসিডেন্ট ট্রাম্পের মতন যে গণতন্ত্রে অবিশ্বাস করা, এটা তিনি ঠিক ওনার সাথে একসাথে একমত নন। উনি নিজে কংগ্রেসম্যান ছিলেন, তারপরে গভর্নর ছিলেন ইন্ডিয়ানার। কাজে এই যে তার একটা রাজনৈতিক দায়িত্ব, এটার থেকে উনি বিভিন্নভাবে বেরিয়ে আসার চেষ্টা করেছেন, কিন্তু সম্ভব হয়নি, যেটা আমরা দেখেছি গতকালকে সিনেটে এবং জয়েন্ট মিটিং এ উনি পরিষ্কারভাবে যেটা বলেছেন সেটা হচ্ছে যে এটা আনএক্সেপ্টেবল, এটা সম্ভব নয়। এখন এটা আমি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কথা বলছি, যিনি মানে রিপাবলিকান পার্টির কনজারভেটিভ গ্রুপের একজন বড় নেতা। এছাড়া আমরা অন্যদের দেখেছি যে রিপাবলিকান পার্টি, যেমন বুশ ফ্যামিলি রয়েছেন, জেব বুশ, জর্জ বুশ এবং অন্যান্যরা, ওর বাবা বুশ, ওনাদের বাবা বুশ, এটা ছাড়া মিট রমনি, যারা সিনেটর কংগ্রেসম্যান রয়েছেন, অনেকে তাদের প্রেসিডেন্টের কাছ থেকে আমেরিকার কনস্টিটিউশনে, আমেরিকার মানে রাজনৈতিক পদ্ধতিতে প্রেসিডেন্টের অনেক শক্তি, অনেক পাওয়ার, লিগাল পাওয়ার, যেটা দিয়ে উনি অনেক কিছু করতে পারেন, এই সমাজে সাহায্য করতে পারেন, ক্ষতিও করতে পারেন। তো সাহায্য করাটা আমরা বিভিন্ন প্রেসিডেন্টকে দেখেছি সবসময়, বারাক ওবামাকে দেখেছি, ক্লিন্টনকে দেখেছি, কার্টারকে দেখেছি, অন্যান্য জর্জ বুশের বাবা বুশ বিশেষ করে খুবই ভালো কাজ, অনেক ভালো কাজ করেছেন, যেটা উনি জানেন। উনি অ্যাম্বাসেডর ছিলেন, উনি সিআইএ ডিরেক্টর ছিলেন, বাবা বুশ কথা বলছি, এবং উনি কংগ্রেসম্যান ছিলেন। কাজে আমেরিকান রাজনৈতিক পদ্ধতি সম্পর্কে
মানে বোঝা এবং এতে পার্টিসিপেট করা এবং এগিয়ে নিয়ে যাওয়ার যে ভূমিকা প্রেসিডেন্টরা পালন করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাহলে এই ট্রাম্পের পার্টি, রিপাবলিকান পার্টির ভবিষ্যৎটা এই ঘটনার ফলে, এক ট্রাম্প ঘটনাটি ঘটিয়েছেন, পার্টির ভবিষ্যৎটা কোন দিকে, খুব ছোট্ট করে? হ্যাঁ, ভবিষ্যৎটা খুব কনফিউজিং, কারণ এখন এর ভেতরে 3-4টা গ্রুপ আছে। একটা গ্রুপ হাইলি কনজারভেটিভ কিন্তু ট্রাম্পকে সাপোর্ট করে না, জি। ট্রাম্পের এই যে ব্যবহারগুলোকে সাপোর্ট করে না। একটা এরকম গ্রুপ রয়েছে যেটা সেনেটর টেড ক্রুজ এবং অন্যরা যারা প্রেসিডেন্ট হতে চান, যেমন আমরা দেখেছি আমাদের এখানে সাউথ ক্যারোলাইনার লিন্ডসে গ্রাহাম, সেনেটর লিন্ডসে গ্রাহাম, এরা ডিরেক্টলি প্রেসিডেন্টকে সাপোর্ট করেছেন, কিন্তু ভেতরে আবার যখন নিজেরা একসাথে কথা বলেন তখন কিন্তু সম্পূর্ণভাবে বলেন যে আমরা প্রেসিডেন্টের এগুলোকে অ্যাকসেপ্ট করি না, আমরা গণতান্ত্রিক, আমরা এরা দুজনেই কিন্তু প্রেসিডেন্ট হওয়ার জন্য চেষ্টা করবেন বলে আমাদের মনে হয়, যার জন্য উনি এই ট্রাম্পের যে সাপোর্টার রয়েছে, এই যে যাদেরকে আমরা দেখেছি, এবং উনি 74 মিলিয়ন ভোট পেয়েছেন। এটা কিন্তু সহজ ব্যাপার না, অর্ধেকের কাছাকাছির মতো ভোট পেয়েছেন। তার মানে আমেরিকান সমাজে একটা বড় রকম সাপোর্ট তার রয়েছে। এটার বড় কারণ হচ্ছে বিশেষ করে সাদা এবং কম শিক্ষিত যারা, তাদের সাপোর্টটা তার বেশি, জি। ট্রাম্পের জন্য বেশি। এবং এটার কারণ হচ্ছে আমি বলবো যে মাইনরিটিরা আমেরিকায় 25 থেকে 30-35 বছরের মধ্যে মেজরিটি হয়ে যাবে। এখন হিসপ্যানিকরা, যারা স্প্যানিশ বলেন এবং হিসপ্যানিক মাইনরিটি গ্রুপ রয়েছেন, তারা এখানে আমার কাছে যেটা তথ্য রয়েছে 22 থেকে 23 ভাগ, তারা 12 থেকে 13 ভাগ হচ্ছে আফ্রিকান আমেরিকান বা কালোরা। আর আমরা আমেরিকা যারা এশিয়ান বা অন্যান্য দেশে রয়েছে, ইউরোপিয়ান যারা ওনাদের সাপোর্ট করে না কিন্তু ইউরোপিয়ান মাইনরিটিও রয়েছেন, তারা হচ্ছেন 2 ভাগ 3 ভাগের মতো। কাজেই সাদা আমেরিকানরা এখন 62-63 ভাগ শতকরা, এরা 50-এর নিচে নেমে আসবে আগামী 25 থেকে 30 বছরের মধ্যে। তাহলে এই অবস্থায় ট্রাম্প বেশ সফলভাবেই আমেরিকান সমাজকে দ্বিধাবিভক্ত করতে পেরেছেন। যাই হোক, আমরা এর জন্যই এবার সাকসেসফুল ভাবে উনি ভাগ করে নিয়ে ওই সাদাদের ভোট নিয়ে, সাদাদের সাপোর্ট নিয়ে উনি এগুলো করার চেষ্টা করেছেন। জি, আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে এসে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। আপনারা দুজনে আমাদের সাথে সংযুক্ত থাকুন, বিরতির পরে এসে আরো বিস্তারিত আলোচনা করব। দর্শক, ইভালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, ইভালি 21 রাতে আবার স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় মার্কিন গণতন্ত্রের ভবিষ্যৎ। যেতে চাই আনিস আলমগীর আপনার কাছে। আমাদের যে বিষয় যে মার্কিন গণতন্ত্রের ভবিষ্যৎ, এই জায়গাটিতেই এখনকার আলোচনাটা আমরা নিতে চাই। এই যে এত বড় ঘটনা, নজিরবিহীন ঘটনা, ন্যাক্কারজনক একটি ঘটনা, সেখানে রিপাবলিকান পার্টি, ট্রাম্প, রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ কি, এটা এখনো অস্পষ্ট। কারণ কট্টরপন্থীরাই তো আসলে রিপাবলিকান পার্টি সমর্থক। মার্কিন সমাজ দ্বিধাবিভক্ত হয়েছে, ট্রাম্পই সেটা সফলভাবে করতে পেরেছেন। আসলে মার্কিন গণতন্ত্রের ভবিষ্যৎটা কি দেখছেন? গণতন্ত্রের ভবিষ্যৎ আমরা বাংলাদেশে বসে যেভাবে একেবারে মরে গেছি মনে করছি মার্কিনিরা, সেটা ঠিক না। তাদের গণতন্ত্র এখনো সমুজ্জ্বল আছে বলেই আজকে দেখেন আপনি, চেম্বারে যখন গোলাগুলি করতে যাচ্ছিল, গুলি কিন্তু হয় নাই। চেম্বারে যদি গুলি হতো তাহলে কি হতো আল্লাহ জানে। কিন্তু তার আগে দেখেন অধিবেশন কিন্তু শুরু হয়েছে। অধিবেশন শুরু হওয়ার পরে এই গন্ডগোল, কিন্তু অধিবেশন বিরতি দিয়েছে। বিরতি দিয়ে 2 ঘন্টার পরে হয়তো আবার ইয়ে দিয়ে, মানে বিরতি দিয়ে আবার শুরু করেছে। যখন পরিস্থিতি নর্মাল করেছে, এলাকা থেকে তাদেরকে বিতাড়িত করেছে, কারফিউ জারি করেছে। এর মধ্যে 4 জন নিহত হয়েছে, প্রায় 40 জনের মতো গ্রেপ্তার করেছে, 15 জন পুলিশ আহত হয়েছে, সব কিছু হয়েছে। এই হওয়ার পরে আবার নর্মাল তারা বসেছে এবং তারা এটা কিন্তু চ্যালেঞ্জ দিয়েছে
এই চ্যালেঞ্জটা কি? এই চ্যালেঞ্জটা হচ্ছে যে তুমি অগণতান্ত্রিকভাবে যা ইচ্ছা তা করতে যাবে, গণতন্ত্রকে বিপন্ন করবে, তুমি মানুষের রায়কে বিপন্ন করবে, আমরা সেটা হতে দেব না। আমরা আমাদের মতোই চলবো, আমরা আমাদের সংবিধানকে সমুন্নত রাখবো। সেটাই করেছে। ভাইস প্রেসিডেন্টও সেই কথা বলেছে, আমি সংবিধানের বাইরে যেতে পারবো না। ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে কয়েকটা টুইট করেছে, বারবার করেছে, তুমি আসো, তুমি কালকে দেখিয়ে দাও, সাহস দেখাও, সবকিছু করো। ট্রাম্প এগুলো করতেছিল, সর্বশেষ দলে তুমি সাহস দেখাতে পারো নাই, যা কিছু করেছে। এবং ভাইস প্রেসিডেন্ট কেন এত মানে ওর তো ওরই ছিল এবং ওর পিছিয়ে পিছিয়ে ঘুরতো এবং ওর কথাই শুনতো, এত হঠাৎ করে এত ভদ্রলোক হয়ে গেল কেন? ভদ্রলোক হয়ে গেছে কারণ আগামীবার সে ইলেকশন করবে, তারও দরকার আছে, তার নিজের ইমেজের দরকার আছে। সে রিপাবলিকান থেকে বড় ধরনের প্রার্থী, তার সবচেয়ে বড় চ্যালেঞ্জের প্রার্থী সেই। সো তার ইমেজ সে রক্ষা করেছে, সে সংবিধান যেমন সমুন্নত করেছে, তার ইমেজকে রক্ষা করেছে। এখন রিপাবলিকানদের নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, কারণ আমেরিকান সোসাইটি যেভাবে বিভক্ত, এই বিভক্তিটা ট্রাম্পের আগে থেকেই ছিল। ট্রাম্প নগ্নভাবে সেটা করে দিয়েছে। ট্রাম্প এই শ্বেতাঙ্গগুলোর মাথায় ঢুকিয়ে দিয়েছে যে আমরাই শ্রেষ্ঠ, শ্বেতাঙ্গরাই শ্রেষ্ঠ এবং উই উইল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। তার আজকের ক্যাম্পেইন, আমি এটা শুরু করেছি, আবার আমেরিকাকে আবার গ্রেট করব। এই যে মানসিকতা তাদের ঢুকিয়ে দিল, এগুলো তো বেশিরভাগই এসেছিল ইউরোপ থেকে এসেছিল। ইউরোপ থেকে এসে ওখানে জনবসতি করেছে, তারা পরবর্তীতে কালোদেরকে আনছে স্লেভ হিসাবে, এনে তাদের দক্ষিণে কৃষিকাজে নিয়োগ দিয়েছে, তাদেরকে যখন ইচ্ছা তখন মেরেছে, করেছে, ফাঁসি দিয়েছে, যা ইচ্ছা তা করেছে। এদের কালোদের ইতিহাস তো, কালোদের সাথে যে নির্মমতা ওরা করেছে বছরের পর বছর, ওদের তো ভোটাধিকারও ছিল না দীর্ঘদিন, প্রায় 100 বছর পরে বোধহয় ভোটাধিকার পেয়েছে। এই যে এত নির্যাতনের পরেও একজন কালো প্রেসিডেন্ট হয়েছে তাদের, এই কালো প্রেসিডেন্ট একদিন 2 দিন ছিল না, 8 বছর ছিল। এই যে এই 8 বছর তাদের ভেতরে ভেতরে এক ধরনের গ্লানি তৈরি হয়েছে যে এই কালো আমাদেরকে শাসন করতে যাচ্ছে। আবার হিলারি আসতে যাচ্ছিল, হিলারি হলে আবার কি হবে? এই জোট বেঁধে তারা কালোদের তাড়িয়েছে, এই যারা কালোদের পক্ষে তাদেরকে তাড়িয়েছে, তাড়িয়ে আমেরিকাকে গ্রেড করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। এক ভদ্রলোক বললেন যে কিছুটা কম শিক্ষিত, অশিক্ষিত বলবো এদেরকে, অশিক্ষিত এবং সাদা, এরাই হচ্ছে ট্রাম্পের প্রধান ভক্ত, এরা উগ্র জাতীয়তাবাদী। এই জাতীয়তাবাদীদেরকে যেভাবে এর আগে, ইলেকশনের আগে যেভাবে ব্ল্যাক লাইভ ম্যাটার্স আন্দোলন শুরু হলো, সেটা তো সারা দেশে একটা আলোড়ন তৈরি করেছিল। ওইটাও কিন্তু একটা বিভক্তির বিষয়, যে সোসাইটিতে যে এই বিভক্তিটা তৈরি হয়েছে, সাদাদের মধ্যে যারা উচ্চশিক্ষিত তারাই ব্ল্যাকদের সাপোর্ট করছে, তা ব্রাউনরা সাপোর্ট করছে, আমাদের এশিয়ানদের সাপোর্ট করছে, মেক্সিকানদের, ল্যাটিনো যারা আছে তারা তাদের সাপোর্ট করছে। ও ল্যাটিনোদেরকে গালি দিচ্ছে হিসাবে, আমাদেরকে গালি দিচ্ছে পশু হিসাবে, ল্যাটিনোদের আরো কি একটা বাজে গালি দিচ্ছে। যে এই সবাই খারাপ, একমাত্র সাদারাই তার কাছে শ্রেষ্ঠ। সাদা শ্বেতাঙ্গদের যত সন্ত্রাসী গ্রুপ আছে এদেরকে তারা সে গুড বয় হিসাবে ট্রিট করে। আজকে যেভাবে যেগুলো করছে, আমি তো 2বার বললাম যে যেভাবে তাদের সম্বোধন করেছে, এরকম একটা ঘটনার পর একজন সিটিং প্রেসিডেন্ট যদি নিন্দা না করে, তাহলে এটাতে তো স্পষ্ট বোঝা যায় তার মেন্টালিটি কোথায়। তো এই ধরনের একটা সোসাইটিতে বিভক্তিটা থাকবে, এই বিভক্তি নিয়েই কিন্তু এরা এগিয়ে যাবে এবং বাইডেনকে এই বিভক্তি মোকাবেলা করে কিন্তু দেশ চালাতে হবে। যদিও কংগ্রেসে বলেন আর সিনেটে বলেন তার যথেষ্ট পাওয়ার সে অর্জন করেছে, কিন্তু ডিস্টারবেন্স কিন্তু তারা ছাড়বে না। সোসাইটি যখন বিভক্ত হয়ে যায়, সোসাইটি যখন সমাজ মেরামত করাটাও বাইডেনের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা যদি দেখেন আপনি, এই বিভক্তিটা কেমন, ভোট কিন্তু আপনি 40 আর 70 হয় নাই, বা 40 একদম কাছাকাছি, 2-4 ভোটের, এগুলো তো কোনো ব্যাপার না। ও তো বলতেছিল 18, আমার 11,800 সামথিং ভোট দাও, তাতে হয়ে যাচ্ছি। তো ভোটের ব্যবধান তো 49 বা 51 এরকম ছিল। এতে 49-51 মানে কি বোঝেন? এরকম তো হাড্ডাহাড্ডি লড়াই তো সারা ওয়ার্ল্ডে কোথাও হয় না, এরকমটাই হচ্ছিল। এবং যে কেউ হয়ে যেতে পারতো যে কোনো সময়, 2-4টা ভোট এদিক সেদিক হলে। ওদের যে সিস্টেম ছিল, ইলেকট্রাল সিস্টেমে তো আরো উদ্ভট নিয়মে এরা তৈরি করেছিল। সো সোসাইটি যখন এত বিভক্তি, তখন দেশ শাসন করা
কঠিন একটা বিষয়। তার উপর বাইরে মাতব্বরি কি করব, নিজেদের যে গন্ডগোলটা তৈরি হয়েছে, নিজেদের যে সোসাইটি যে বিভক্তি হয়েছে, সেটার কি ঠিক করা জরুরি হয়ে গেছে, অর্থনীতি ঠিক করা জরুরি হয়ে গেছে। আমেরিকা সবসময় বাইরে আমরা আসলে ট্রাম্পের প্রতি খুব বিরক্ত কেন? ট্রাম্পের প্রতি বিরক্তি হওয়ার আরো একটা কারণ হচ্ছে যে আমেরিকান সোসাইটি, সারা আমেরিকার রাষ্ট্র হিসাবে সে যতই মাতাব্বরি করুক, মাতাব্বরি করার তার অধিকারও আছে। সে অধিকার ফলানোর জন্য সে বিভিন্ন যত অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনে তার যে ডোনেশন, তার যে কন্ট্রিবিউশন, সেটা ধারে কাছে কোনো দেশ নাই। চায়না বলেন, ব্রিটেন বলেন, অমুক তমুক বলেন, কিছুই না এগুলা। জাতিসংঘ থেকে শুরু করে যত প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানে তার যে অবদান। এই এসে কি করলো? ও এসে বলল যে আমি কেন জাতিসংঘকে এত টাকা দিতে পারবো, আমি কেন জলবায়ু, আমি কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে টাকা দিব, আমি কেন জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসলো, না আমি কেন তাইওয়ানকে পাহারা দেব, আমি কেন ফিলিপিনকে অমুক করবো তমুক করবো, আমি কেন ন্যাটোতে পাহারা দিতে গিয়ে আমার টাকা খরচ করব। সো আমি এই যে জাতীয়তাবাদ যে জাগিয়ে দিল, এটা কিন্তু আমেরিকান সোসাইটি, আমি যদি আমেরিকান হই, আমার দৃষ্টিতে কিন্তু আবার ঠিক আছে যে আমি কেন মাথাবেরি করতে গিয়ে আমার অর্থনীতি এভাবে শেষ করে দেব। সো এটাকে কিন্তু সে ভালো করে ক্যাশ করেছে, এবং এই ক্যাশ করাতে এখন আমি এই অর্থনীতিকে, এই যে অর্থনীতি তোমার ধ্বংস হয়ে যাচ্ছে, দেশের অর্থনীতিকে আমি শুধুমাত্র রক্ষা করতে পারবো, এটা কিন্তু আমেরিকানদের মাথায় সে খুব ভালো করে ঢুকিয়ে দিয়েছিল। সেই কারণে হিলারির মতো একজন জাদেল নেত্রীও কিন্তু তার সঙ্গে পারে নাই। কিন্তু আমেরিকানরা আবার দেখলো যে কোন অথর্বের হাতে তারা ক্ষমতা দিয়েছিল। হেন কোনো মানে নজির নাই, যে এমন কোনো বাজে কাজ নাই যে এই লোক করতে পারে। ওর মেন্টালি সিক একটা নেই, ম্যাডক্যাপ যাকে বলা হয়, যে এরকম একটা লোককে যখন তারা আবার দায়িত্ব দিল, তারা দেখলো যে সারা ওয়ার্ল্ডে তাদের যে প্রাইড ছিল, সেই জায়গাটা থেকে সেই জায়গাটা ধ্বংস হয়ে গেছে। তো আমি যে যতই উদ্বিগ্ন হোক, আমি মনে করি না যে আমেরিকান গণতন্ত্র বিপন্ন হয়ে যাবে। আমেরিকা আবার জেগে উঠবে। বাইডেনের হাতে এসেছে, আবার আমার মনে হচ্ছে যে তারা সোসাইটিতে থাকবে সত্য, কিন্তু তারা এগিয়ে যাবে। জি, যাব ওয়ালিউর রহমানের কাছেও। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে ট্রাম্পের ভবিষ্যৎ আপনি কি দেখছেন, এবং মার্কিন গণতন্ত্রের ভবিষ্যৎ। একই প্রশ্ন আপনার কাছে, মার্কিন গণতন্ত্রের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে? গণতন্ত্র খুব বেশি আঘাতপ্রাপ্ত হবে না, কারণ মার্কিনী জনগোষ্ঠী যারা, তারা একটা অবস্থার ভিতরে এসে 275 বছর, এবং তারা বিভক্তি আছে দুটি দল, বড় একটি ইন্ডিপেন্ডেন্ট আছে। কাজেই গণতন্ত্র সেখানে থাকবে এবং চলবে। স্টক মার্কেট আগের থেকেই বড় হচ্ছে, ভালো কাজ করছে, রেসপন্স করছে, এবং বাইডেন সাহেব আসার পরে এটা আরো ভালো রেসপন্স করছে। তো সবকিছু মিলিয়ে বলবো যে না, ট্রাম্প, আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা থাকবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে বিংশ শতাব্দী ছিল আমেরিকান সেঞ্চুরি, এবং আমেরিকান সেঞ্চুরি এটাও আমাদের মানতে হবে যে আমেরিকান সেঞ্চুরি এর আগে ছিল 18th সেঞ্চুরি, ছিল 19th সেঞ্চুরি, ছিল ব্রিটিশ সেঞ্চুরি, 18-19 ব্রিটিশরা সবচেয়ে বেশি সময় চালিয়েছে, এখন আমেরিকা চালাচ্ছে। বাট আমেরিকা ইজ ডিক্লাইনিং পাওয়ার। এটা আমাদের আমরা গবেষণা করছি, দেখছি, ইটস এ ডিক্লাইনিং পাওয়ার। নাও দি পাওয়ার দ্যাট ইজ রাইজিং আপ, সেটা হলো চায়না। দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম। হোয়েভার ইজ দ্য প্রেসিডেন্ট নাও, বাইডেন সাহেব প্রেসিডেন্ট হলেন, his main preoccupation, number one preoccupation is China. চায়নার পরে হচ্ছে টু এস্টাবলিশ ও রিনিউ যে সম্পর্ক ছিল তাদের, যে অ্যালায়েন্স সম্পর্ক, বিশেষ করে নেটো এবং অন্যান্য যে বন্ধু রাষ্ট্র আছে, জাপান, কোরিয়া এবং তাইওয়ানের কথাটা আসলো, তিনি তাদের সঙ্গে সম্পর্ক আবার রিএস্টাবলিশ করবেন। কাজেই আমেরিকা থাকবে, তবে ইট ইজ এ ডিক্লাইনিং পাওয়ার। বাট দেন ডিক্লাইনিং পাওয়ার হলেও একটা স্ট্যাটিস্টিক্সটা আমাদের মনে রাখতে হবে যে চায়না ইজ এ পাওয়ার হুইচ ইজ মুভিং ভেরি ফাস্ট, এবং তারা পারচেজিং পাওয়ার প্যারিটিতে এখন আমেরিকার উপরে। কিন্তু জিডিপি গ্রোথে তারা, জিডিপি গ্রোথ ইজ ভেরি হাই,
কিন্তু তাদের আপনার পার ক্যাপিটা ইনকাম মাত্র 12,000 থেকে 15,000 মতো। তো কাজেই এই জিনিসটা তাদেরকে আস্তে আস্তে তারা এসে যাবে। তারা চায়না যে হারে এগোচ্ছে, আপনি খেয়াল করেছেন যে এই যে করোনা ভাইরাস হলো এর ভিতরে তাদের গ্রোথ হয়েছে প্রায় 5 to 6%, এবং আমেরিকান গ্রোথ বেসিক্যালি 0.1%, 1.5%, 2%। সো এই কথাগুলো চিন্তা করলে কিন্তু স্টিল আমেরিকা ইজ ওদের পার ক্যাপিটা ইনকাম কত, $60,000 to $65,000। তো এই যে ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সটাকে আস্তে আস্তে চায়না তাদেরকে মানে মেলাতে হবে, না মেলাতে পারলেও কাছাকাছি যেতে হবে। কাজেই এইটাও কিন্তু একটা বড় স্ট্র্যাটেজিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আপনার আমেরিকান যারা ঐতিহাসিক বা যারা স্ট্র্যাটেজিস্ট আছেন তারা বলছেন যে যেটা আপনার মনে আছে যে আমরা গ্রিক হিস্ট্রি পড়ি, আমরা গ্রিসের ইতিহাস পড়ি, পেলোপনেসিয়ান ওয়ার বলি, যখন সক্রেটিসকে জিজ্ঞেস করা হলো যে গ্রিস কিন্তু স্পার্টা ছিল বেশি পাওয়ারফুল, গ্রিস ওয়াজ লেস পাওয়ারফুল। তো যখন গ্রিস দেখলো যে স্পার্টাতে এত বড় হয়ে গেল, তখন দে ওয়ান্টেড টু গো টু ওয়ার উইথ স্পার্টা। তো তখন দে ওয়েন্ট টু সক্রেটিস। সক্রেটিস বললেন হ্যাঁ ঠিক আছে যাও। দেন লেটার অন হি রিগ্রেটেড, তার ওই ডায়ালগে আছে হি রিগ্রেটেড, কারণ গ্রিস একটা এমন ড্রাবিং খেলো এরপরে তারা উঠতে পারেনি। এর উপরে একটা বিরাট বই হয়েছে এবং সেটা অনেক আলোচনা আমেরিকাতে হচ্ছে, এবং যেটাকে বলা হয় একটা শব্দ বেরিয়েছে Thucydides, historian, he wrote on Peloponnesian War, the best book on Peloponnesian War. Going back to America, you see, they are again আমি বলছি যে declining power, but they will remain at if not number one economic power, but they will remain number two economic power. Now the অবস্থাটা হবে এরকম যে ইন্ডিয়া ইজ রাইজিং, যদিও তাদের সমস্যা এখন আছে এই বছর পার্টিকুলারলি নাও, জিডিপি গ্রোথ অত্যন্ত নিচে তাদের, আমাদের চেয়ে অনেক খারাপ, বাট দে আর এ ভেরি বিগ কান্ট্রি, বিগ ইকোনমি, এবং যেভাবে তারা চলছে তারা না এই যুদ্ধ তো থাকবেই, এই যে অর্থনৈতিক যুদ্ধ, এই যুদ্ধ তো চীন ভারত এবং দিস উইল ডিটারমিন দি ফিউচার অফ আমেরিকা অ্যান্ড দি হোল ওয়ার্ল্ড। জি, আপনি ট্রাম্পের ভবিষ্যৎটা কি দেখছেন? Look, there are about 65 cases against him, এবং তার প্রবলেম কিন্তু ওয়াশিংটনে না। এবারে যেটা হলো, যেমন আজকে আমি আপনার CNN এর শুনলাম, আমাদের যে সহযোগী বন্ধু আছেন ওখানে সাউথ ক্যারোলাইনা থেকে কথা বলছিলেন, তিনি ভালো জানবেন যে বাইডেন বলেছেন যে হি ইজ নট ইন্টারেস্টেড about invoking amendment 25 of the Constitution. He is not interested. তাহলে এই একটা বড় জিনিস হয়ে গেল, শেষ হয়ে গেল এটা, এবং এটা খুব বুদ্ধিমানের কাজ করেছেন, কারণ the moment he will put his hand there, he will burn his finger. But ট্রাম্পের প্রবলেম হলো নিউ ইয়র্কে যেটা আমরা বলি সাদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্ক, the most powerful legal courts are there, এবং যত ধনী বড় বিখ্যাত ব্যক্তি যারা ইনডাইটেড হয়েছে, কনভিক্টেড হয়েছেন, they have all been convicted in the southern courts in New York. এখানেই কিন্তু ট্রাম্প সাহেবের প্রবলেম, এবং his house, so-called his house, property and all that is in that area. He will be. It seems to me that he will be convicted there. This is how I look at it. In one or the other case. জি, সময় পেলে স্যার আবার আসার চেষ্টা করবো আপনার কাছে। যেতে চাই অধ্যাপক ডক্টর শফিকুর রহমানের কাছে। ডক্টর শফিকুর রহমান, মার্কিন সমাজে দ্বিধাবিভক্তির কথা বলছিলেন আপনি। রিপাবলিকান দলের ভবিষ্যৎ নিয়ে আপনি বলছিলেন যে সেটা অনিশ্চিত। রিপাবলিকান দলেও তো বেশ কয়েকটি পরিবারের একটি বেশ গুরুত্ব রয়েছে, ট্রাম্পের ভূমিকা রয়েছে, ট্রাম্পের পরিবারও তার মধ্যে একটি।
ট্রাম্প পরিবারের ভূমিকা এবং ট্রাম্প পরিবারের রিপাবলিকান পার্টিতে ট্রাম্প পরিবারের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন, এবং ট্রাম্প পরিবারের ভবিষ্যৎটা আসলে কি তারা কি রিপাবলিকান পার্টির মূল ধারায় থাকতে পারবে এই ঘটনার পর? কঠিন প্রশ্ন। থাকতে পারবে না এটা বলা যায় না। আমার মনে হয় ট্রাম্প কিছুদিন রেলেভেন্ট থাকবেন, কিন্তু এটা নির্ভর করবে রিপাবলিকান পার্টির অন্যান্য লিডার যারা রয়েছেন, বিশেষ করে কংগ্রেসে যারা রয়েছেন। এখন মিচ ম্যাকুলান রয়েছেন, ম্যাকার্থি রয়েছেন হাউসে, এবং সিনেটে রয়েছেন যারা লিডার, তারা কি ভূমিকা পালন করবে। কারণ এখন তারা সিনেটেও মাইনরিটি হয়ে গেছেন। জর্জিয়ার ভোটের পরে জর্জিয়া দুজন সিনেটর ডেমোক্র্যাটরা পেয়েছে। এখন ভাইস প্রেসিডেন্টের ভোট নিয়ে, কমলা হ্যারিসের ভোট নিয়ে তারা সিনেটেও মেজরিটি হয়ে যাবেন বিভিন্ন সিদ্ধান্তে। কাজী জো বাইডেন কি ভূমিকা পালন করবেন? অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান যে সুন্দরভাবে বলেছেন যে জো বাইডেন খুব রিজনেবল পারসন, এবং উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ওইভাবে আমরা কোনো প্রেসিডেন্টকে কনভিক্ট করা তার বিরুদ্ধে যাওয়া, এটা আমেরিকান ইতিহাসের বিরুদ্ধে, আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইতিহাসের বিরুদ্ধে। কাজে আমরা ওই পথে যাব না। কিন্তু আমি এখানে আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমেরিকার কনস্টিটিউশনে মানে এবং আমেরিকান যে অর্গানাইজেশনে, গভর্নমেন্টের সিস্টেমে যে চেক অ্যান্ড ব্যালেন্সটা রয়েছে, তার একটা পরিষ্কার প্রমাণ আমরা কালকে দেখতে পেয়েছি। আমরা ফেডারেলিজম এবং স্টেটের যে পাওয়ার, যে একটা ব্যালেন্সের পাওয়ার রয়েছে, আমেরিকার স্টেটগুলোর অত্যন্ত অনেক রকম পাওয়ার রয়েছে। এদের ট্যাক্স করার, এটা মানে শিক্ষা, হেলথের কি হবে, ফেডারেল গভর্নমেন্ট টাকা দিতে পারে, কিন্তু কিভাবে সেই টাকা কোথায় খরচ হবে সেটা কিন্তু স্টেটের লেজিসলেচার এবং স্টেটের গভর্নর, তারা লোকাল গণতান্ত্রিক পদ্ধতিতে তারা কাজ করবে। ওটা কাউন্টি লেভেলে, থানা লেভেলে, যেটা আমরা বলি মানে ডিস্ট্রিক্ট লেভেলে যখন টাকাটা যাবে বা কোনো সিদ্ধান্ত হবে, তাদের সিদ্ধান্ত কিন্তু সম্পূর্ণভাবে এক কাউন্টি থেকে আরেক কাউন্টি একই স্টেটের ভেতরে ভিন্ন হতে পারে। শিক্ষা বিষয়ে ভিন্ন হতে পারে। এত স্বাধীনতা রয়েছে এই গণতন্ত্রটা, এটা উপর থেকে শুরু হয়ে একেবারে নিচে পর্যন্ত চলে গেছে। কাজে নিচের যে অর্গানাইজেশনস গুলো রয়েছে, সিটি, এক সিটি যেটা করবে আরেক সিটিকে সেটা করতে হবে না। একই স্টেটের ভেতরে এক ইউনিভার্সিটি যেটা করবে আরেক ইউনিভার্সিটিকে সেটা করতে হবে না। এই যে মানে ইন্ডিভিজুয়াল স্বাধীনতাটা রয়েছে, এটা আমেরিকার গণতন্ত্রের জন্য একটা অত্যন্ত রকম শক্ত বড় বড় পিলার আমি বলবো। এবং প্রেসিডেন্ট ইচ্ছা করলেই যে কিছু একটা করতে পারবেন, হ্যাঁ উনি কিছুটা করেছেন, কিছুটা মানসিকতা পরিবর্তন করেছেন, কিছু লোকের ভোট পেয়েছেন, কিন্তু আগামী 10, 15, 20 বছরে কি হবে, এটা রিপাবলিকান পার্টির জন্য একটা বড় রকম চ্যালেঞ্জ। রিপাবলিকান পার্টিতে আমি যেটা বলছিলাম যে একটা অংশ হচ্ছে খুবই কনজারভেটিভ, একটা অংশ হচ্ছে মডারেট, যেটা আমরা দেখেছি জেব বুশ এবং বুশ ফ্যামিলি এবং রেগান ফ্যামিলি যারা রয়েছেন, প্রেসিডেন্ট রেগানের, এছাড়া রয়েছেন আমরা দেখেছি এই নির্বাচনের সময় রিপাবলিকানস এগেইনস্ট ট্রাম্প, এই ধরনের একটা অর্গানাইজেশন হয়েছে যারা রিপাবলিকানদের অর্গানাইজ করেছে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিতে, জো বাইডেনকে ভোট দেওয়ার জন্য, ডেমোক্রেটিকদের ভোট দেওয়ার জন্য। কারণ ট্রাম্প, রিপাবলিকানদের যে ট্রেডিশনাল ফিলসফি, রিপাবলিকানরা কিন্তু 100 বছর আগে ডেমোক্রেটদের মতো ছিল। তারা কিন্তু সাধারণ মানুষের স্বার্থ, প্রোটেকশন, অর্থনীতি, স্বাস্থ্য, হাউজিং, এগুলোর দিকে কিন্তু অনেক বেশি নজর দিত। কিন্তু পরের দিকে আমরা যেটা দেখেছি, ওটা কনজারভেটিভ হয়ে এবং ন্যাশনালিস্ট হয়ে তারা, যারা রিচ, বড় লোক এবং ব্যাংক, কর্পোরেশন, ক্যাপিটালিজমের যে মেইন জিনিসগুলো, যে মানে আদর্শের একটি রূপান্তর ঘটেছে।
রূপান্তর ঘটেছে যে একেবারে বড় রকম। আমরা একদম শেষ দিকে, আপনি যদি শেষ করে আন খুব সংক্ষেপে। আমি যেটা দুটো কথা শেষ করছি। একটা হচ্ছে যে চেক ব্যালেন্সের কথা যেটা বলছি, এটা এত শক্ত এবং এটা এত রুটেড নিচের দিকে, এটা সহজে আমেরিকার গণতন্ত্রকে ধ্বংস করতে পারবে না। আরেকটা কথা হচ্ছে যে জো বাইডেন এলে কি হবে এখন, কারণ জো বাইডেনের, আমার বন্ধু এখানে যারা অ্যাম্বাসেডর রয়েছেন তারা বলছিলেন যে এখানে দুটো ভাইরাস, একটা হচ্ছে কোভিড ভাইরাস আর একটা হলো ট্রাম্প ভাইরাস। তো এই ট্রাম্প ভাইরাসের পর্যায়টা আমরা বন্ধ করে দিতে পারবো, কিন্তু কোভিড ভাইরাসের আমরা কোথায় যাব, কি হবে, এটা জো বাইডেনের জন্য একটা বড় রকম মানে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে। এছাড়া ইকোনমি কি দাঁড়াবে, আমরা স্টক এক্সচেঞ্জ এবং অন্য জায়গায় দেখছি যে আমেরিকার ইকোনমিকে খুব ভালো অবস্থায় রয়েছে, আসলে কিন্তু সেটা সত্যি না। আমেরিকার সাধারণ লোক কিন্তু এই কোভিডের জন্য এবং এছাড়াও আগে অনেকে খুব খারাপ অবস্থায় থাকে, পভার্টি লেভেলে থাকে, তারও নিচে থাকে। কাজী সাধারণ লোকের যে অর্থনৈতিক, হাউজিং, বাড়িঘর, কাপড় চোপড়, খাবার, এই যে সাপোর্ট সিস্টেমটা, এটা জো বাইডেনের জন্য একটা বড় রকম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এখন অর্থনীতি, টাকা পয়সা কোত্থেকে আসবে, কারণ ট্রাম্প যারা বড় রকম ট্যাক্স দিতেন, বিশেষ করে বড় বড় ব্যাংক, বড় বড় কর্পোরেশন, তাদের কিন্তু অনেক ট্যাক্স কমিয়ে দিয়েছেন। তার ফলে ট্রেজারিতে এখন কিন্তু টাকার আয় কমে গেছে আমেরিকার। ফলে জো বাইডেনের জন্য একটা বড় রকম চ্যালেঞ্জ হবে। তারপরে থার্ড চ্যালেঞ্জ, আমরা একদম শেষ দিকে, আমরা আশা করব যে জো বাইডেন ফরেন অ্যাফেয়ার্সের জন্য চায়নার সাথে কি সম্পর্ক হবে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে নিউক্লিয়ার প্যাক্ট কি হবে, এনভায়রনমেন্টে কি হবে, আমাদের যে এনভায়রনমেন্টাল ইস্যুগুলো রয়েছে, প্যারিস অ্যাকর্ড রয়েছে, ওখানে কি হবে, সেগুলো বড় প্রশ্ন হিসেবে জো বাইডেনের সামনে আসবে। আমরা একদম শেষ দিকে অনুষ্ঠান শেষ করতে চাই। আমি সালমগীর একদম 1 মিনিটে আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমেরিকার যে ঘটনাটি ঘটলো, এটা তারা যে গণতন্ত্রের বড় ক্যাম্পেনার, এখন অন্যান্য দেশে তৃতীয় বিশ্বের গণতন্ত্রের ক্ষেত্রে তাদের জ্ঞান দেওয়ার বিষয়টি আমরা বলে থাকি, আমাদের এমনিতেই বলে থাকি যে এটি আসলে নৈতিক জায়গাটি থাকবে কিনা। তারা জ্ঞান দেয়, তারা সবসময় দেবে। তারা এত মানে যত কিছু হোক, নৈতিকতা কি, ওরা কি নৈতিকতা মানে? ওরা যেখানে যা কিছু করছে ওগুলো কি নৈতিক দিক থেকে করেছে? সো নৈতিকতার প্রশ্ন আসে না। তারা তাদের সুপ্রিমেসি যেটা আছে সেটা আগের মতো নাই, এখনো তো দেখা যাচ্ছে আগের মতো নাই। সব সময় সব জায়গায় এজেন্ট নিয়োগ করে রাখছে, আগে ডাইরেক্ট করতো, এখন আমাদের অঞ্চলে ভারতকে নিয়োগ করে রাখছে। ভারত দেখতেছে। আপনি আজকে খেয়াল করেছেন, আপনি ভারতের পতাকা নিয়েও সেখানে ব্যাক করেছে যে ট্রাম্পের মিছিলে ভারতের পতাকা এবং ইসরায়েলের পতাকা নিয়ে। আনন্দবাজারের রিপোর্টটা আমি দেখেছি। না, আমি আনন্দবাজার বাইরের ইয়েতে দেখেছি যে তারা ইসরায়েল এবং ভারতের পতাকা নিয়ে এখানে তাকে ব্যাক করছে। তার মানে তারাও ট্রাম্পের পেছনে আছে। আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, যদি এই মবগুলো যদি কালো হইতো, যদি এগুলো কালোরা যদি এরকম আজকে পার্লামেন্টে যেত, সেটা কোন দৃষ্টিতে যেত? সেটা যে যায় নাই, এটা একটা শোকর করার বিষয়। আমেরিকানরাই বলছে যে বর্ণবাদ তখন কিভাবে দাঁড়াতো, আজকে এই অবস্থায় এই আছে। আপনি যেটা বলছিলেন যে আমেরিকার নৈতিকভাবে থাকবে কিনা, মনোবল থাকবে কিনা, আবার মাথা ঘামানোর অন্যদের, সেটা আমার মনে হয় যে আমেরিকারা মাথা ঘামাবে এবং ঘামানোর মতো অধিকার তারা রাখছে। জি, আমরা একদম শেষে আমাদের সঙ্গে আমাদের অতিথি হিসেবে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছে ওয়ালির রহমান, আপনাকে ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর শফিকুর রহমান আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আজ এখানে শেষ করছি এই বেলা 21 রাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।